নতুন বছরের সূচনায় যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তার গতি বাড়িয়েছে এবং নিয়োগ দুর্নীতির দুই মাস্টার কিংপিনকে গ্রেপ্তার করার দিকে যখন এগিয়ে চলেছে, ঠিক তখনই তাদের উপর এসে গেল এক হামলা করলো এই পশ্চিমবাংলার মধ্যেই আরেকটা বাংলা, যেখানে এই ভারতবর্ষের আইন চলে না, যেটা অনেকটা ওই পাক অকুপাইড কাশ্মীরের মতো, যেখানে তাদের একটা নিজস্ব আইন চলে। সেখান থেকেই তারা ইডির উপরে হামলা করলো। শুধু ইডির উপরে হামলা নয়, ইডির দুজন অফিসার গুরুতর আহত, পাশাপাশি সিআরপিএফ এর 10 জনের মতো সদস্য আহত হয়েছে। যদিও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফকে স্যালুট, তারা একটিও গুলি চালায়নি। কারণ কোনো একটি গুলি চললেই সেই শীতলকুচির ঘটনাকে কেন্দ্র করে যেমন করেছিল, সেই ডেড বডিকে নিয়ে কলকাতার রাজপথে রেখে নৃত্য শুরু হতো। কারণ শকুনি এখন সংখ্যালঘুদের দেহ খুঁজছে। দেহ পেলে এই নিয়োগ দুর্নীতির তদন্তের বিরুদ্ধে সেই দেহকে রেখে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে। এবার আসা যায় মূল প্রসঙ্গে। নিয়োগ দুর্নীতির তদন্তে গতকাল যখন ইডি অফিসাররা শেখ শাহজাহানের বাড়ির সামনে থেকে ফেরত আসে, সেখান যে তথ্য মারফত যে খবর পাওয়া যাচ্ছে, ফোনের লোকেশন অনুযায়ী শাহজাহান নাকি সেই সময় বাড়িতে ছিলেন। পরবর্তীকালে সেখান থেকে ইডিরা সরে গেলেও শাহজাহান সেখান থেকে বেরিয়ে ধামাখালির একটি গেস্ট হাউস হয়ে বাংলাদেশে প্রবেশ করে। ইন্ডিয়ার বর্ডার অতিক্রম করে বাংলাদেশে গেলেও বিডিআর তাকে কিন্তু প্রবেশের অনুমতি দেয়নি। বিডিআরকে অনেক কাকুতি মিনতি করেছে, কিন্তু আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না, বাংলাদেশে সামনেই 7 তারিখ নির্বাচন। তাই এই মুহূর্তে বাংলাদেশ আর নতুন কোনো ঝুঁকি বাড়াতে নারাজ। অপরদিকে এই মুহূর্তে সারা বিশ্ব দেখে নিয়েছে ভারতবর্ষ সরকারের ক্ষমতা। এই মুহূর্তে কোনো কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে লড়াই করে বিশ্বের কোনো দেশে গিয়ে কোনো অপরাধী পার পাবে না, সে দাউদ ইব্রাহিমই হোক আর এই চারানার মস্তান শাহজাহান। সে সেখান থেকে ফেরত আসে এবং আরেকটি সূত্র দাবি করছে সে নাকি এবার ইডির কাছে সারেন্ডার করার চেষ্টা করছে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট খবর, যখন প্রতিবেদন তৈরি করছি রাত 1টা বাজে, তখনও পর্যন্ত কোনো প্রতিবেদন বা ইনপুট আমার কাছে আসেনি। এদিকে বাংলার সমাজ সংস্কারক এ যুগের রামমোহন, জাস্টিস গাঙ্গুলি এ প্রসঙ্গে যা বলেছেন, ইডি অফিসারদের উপর আক্রমণ প্রসঙ্গে এবং বাংলার সৃষ্টি, বাংলার কালচার সম্পর্কে, সেটি যদি না শোনেন এই প্রতিবেদন দেখা বৃথা হয়ে যাবে। এর পাশাপাশি তিনি এটিও দাবি করেছেন যে শাহজাহানের উচিত অবিলম্বে রাত 12টার মধ্যে সশরীরে ইডির দপ্তরে গিয়ে হাজিরা দেওয়া। চোরে না শোনে ধর্মের বাহিনী, চোরে কোনোদিন ধর্মের কথা শোনেনি। তাই আমরাও এটুকু জানি, জাস্টিস গাঙ্গুলির কথায় শাহজাহান কর্ণপাত করবে না। কারণ সে তো ভাবে সে কি মুঘল সম্রাট, ওই সন্দেশখালীর সম্রাট সে। ভারতবর্ষের আইন আর ভারতবর্ষের আর্মির ক্ষমতা সম্পর্কে সে ততটা ওয়াকিবহাল নয়। আগামী দিন যে তার কঠিন হতে চলেছে এটা বলার অপেক্ষা রাখে না। আর জাস্টিস গাঙ্গুলি কালকের একটি মঞ্চ থেকে কি বলেছেন সেটি দেখে নিন, চলুন। যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির 12টার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়? আপনি গত কয়েকদিনের খবরের কাগজের রিপোর্ট, কোর্টে যেগুলো উঠে এসছে সেগুলো নিয়েই পড়ুন না। তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে, এবং কোনো অন্যায়, কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই, তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের, প্রতিটা অথরিটির। কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে? আমি তো আজকে জানতে চাইব যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য। সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করলো। রাজ্যপালের হস্তক্ষেপ আমি চাইনি। আমি বলেছি যে রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে গেছে এটা ডিক্লেয়ার করছেন না। এটা সম্প্রতি পড়েছে এবং শুনছি এটা নাকি শেষ পর্যন্ত করা হবে না। কিন্তু যে দুঃসাহস সেই কাজ করতে পারে, সেই দুঃসাহস থেকেই আমাদের
মুখোমুখি হতে হয় বিভিন্ন ভয়ানক ভয়ানক দুর্নীতির, বিভিন্ন ভয়ানক দুর্নীতি ঢাকার প্রচেষ্টার এবং বিভিন্ন রকমের যাবতীয় ক্রিমিনালিটি, যেখানে যারা তদন্ত করতে যাচ্ছেন তাদেরকে পর্যন্ত প্রহার করা হয় এবং তাদেরকে হসপিটালাইজ হতে হয়। আজ সকালেই সেটা হয়েছে, আমি জানতাম না। যাই হোক, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে পড়ে না। আমরা তো বেশ কিছুদিন হলো পশ্চিমবঙ্গে বসবাস করছি। একটা 34 বছর কাটিয়েছি, একটা 12 বছর কাটাচ্ছি, তার আগেও আরও কিছুটা সময় কাটিয়েছি। কিন্তু এই ধরনের একটা দুর্নীতি, এই ধরনের অসভ্যতা, এই জিনিসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি। শাক দিয়ে অনেক মাছ ঢাকার চেষ্টা করা হবে, অনেকেই অনেক কথা বলবেন, কিন্তু আমাদের যেদিকে তাকিয়ে থাকতে হবে সেটা হচ্ছে যে আমরা মাথা নত করব না। প্রত্যেকটা মানুষ যে কোনো পরিবেশে, যে কোনো পর্যায়ে দুর্নীতির আর যদি কিছু না পারি, বলবো যে আমি এটা মানছি না, এইটুকু অন্তত স্বাক্ষর আমরা যদি রেখে যেতে পারি, তাহলে আমরা আবার আজকে আমাদের সংস্কৃতি যে জায়গায় পৌঁছেছে, একটা অপসংস্কৃতির যে বিরাট সুর ধ্বনিত হচ্ছে, তাকে আমরা পরাজিত করে আবার একটা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। এবং আমি বিশ্বাস করি, এটা আমার আশা নয়, এটা আমার বিশ্বাস, যে বাঙালি আবার সেই জায়গায় ফিরে যাবে। বাঙালি আবার শ্রেষ্ঠ আসন লবে, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর আঙিনায়। যেটা একটু আগে উপাচার্য মহাশয় বলে গেছেন যে আমাদের সংস্কৃতিকে খুব খাটো করে দেখবেন না, খুব খাটো করে দেখার কথা ভাববেন না, কারণ স্ব ক্ষেত্রে অনেকেই আছেন যারা পৃথিবীর অনেক মানুষের চেয়ে অনেক এগিয়ে থাকা। আর যে সঙ্গীত করা হচ্ছে তাতে অসুবিধে কী? একটা রাজ্য যদি নিজের সঙ্গীত তৈরি করে বা সঙ্গীত হিসেবে কোনটাকে গ্রহণ করে, তাতে তো অসুবিধার কিছু নেই, কিন্তু কথা পাল্টে দেওয়ায় অসুবিধা আছে। স্যার, একটা যেটা বিষয়, বছর 23 শেষ হয়ে 24 চলে এলো, চাকরি প্রার্থীরা রাস্তায় বসে তারা কিন্তু বারবার একটা কথা দেখুন, বলছে, আমরা কবে নিয়োগ পাবো? চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন, আমি তাদের কাছে এর আগেও বলেছি যে রাস্তায় বসে থাকবেন কেন? আপনার যদি মনে করেন আপনার লিগ্যাল রাইট আছে, আপনি আদালতে আসুন। অনেকে তো এসে আদালতে এসে চাকরি নিয়ে গেছেন, আপনারা রাস্তায় বসে আছেন কেন? কিন্তু শাসক শিবির থেকে বলা হচ্ছে নাকি রাজনৈতিক একটা খেলার জন্য তাদেরকে বারবার আবার এটা একটা রাজনৈতিক প্রশ্ন, আমি এই প্রশ্নের কোনো উত্তর দেবো না। কোর্টে ঠেলে দিয়ে নাকি তাদের এইভাবে অবহেলায় তাচ্ছিল্যের মধ্যে রাখা যারা হচ্ছে। বলছেন তারা তার ব্যাখ্যা দেবেন, যারা কোর্টে ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন তারা বসে বলবেন যে কেন তারা এই কথা বলছেন। আমার এই বিষয়ে বলার কিছু নেই।